ফ্যাসিস্ট বিরোধী 24-এর শক্তি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে ঐক্যবদ্ধ মানে এই নয় যে আমরা কারো অন্ধভাবে দালালি করব। কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপরে বলবো, কেউ যদি সিন্ডিকেট চালায় আমরা সেটাও বলবো, কেউ যদি দখলদারিত্ব করে আমরা সেটাও বলবো। তবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই চালিয়ে যাব। এই গণ অভ্যুত্থানে আমাদের অংশীজনেরা মজলুম রাজকে উৎফুল্ল অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে। তাই আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমরা যদি সীমা লঙ্ঘন করি শেখ হাসিনার মতো আল্লাহ পাকও কিন্তু আমাদেরকে ছাড় দিবেন না। সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামীর জাতীয় সমাবেশে যা ঘটেছে এক কথায় বললে নজিরবিহীন। আপনার ক্যামেরা নিয়ে পাঠায় দেখবেন সমালোচনা করছে, ওরা জানি না কার মিটিং কেন আসছে। ওরা বলে যে 500 টাকা দিচ্ছে আমাকে, বিরিয়ানির প্যাকেট দিচ্ছে, আমি চলে আসছি, কাউকে শাড়ি দিচ্ছে, কারো লুঙ্গি দিচ্ছে। আজকে মিটিং এর কথা বলছেন? আজকে না, এটা ইন জেনারেল আমাদের দেশে যেটা প্র্যাকটিস হচ্ছে, আজকেও তাই হয়েছে। আজকে এই মিটিং এ কয়েক কোটি টাকা খরচ হয়েছে। তো এই টাকাটা কোথা থেকে আসছে? এই যে অপচয়টা হচ্ছে। অথচ এই আন্দোলনের জন্য যারা আজকে যারা যে মিটিং করতে পারছে, এই যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, যাদের চোখ গেছে, যদি এই টাকাটা ওদের চিকিৎসার জন্য ডোনেট করতো, বলে দিত যে আমরা সম্মেলনের জন্য এত টাকা বরাদ্দ করছি, চাঁদা আনি আবার আমাদের নিজস্ব কর্মীদের থেকে নিই, এই টাকাটা আমরা ওই যে এই আন্দোলনের সময় যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, ওদের জন্য আমরা উৎসর্গ করলাম, তাহলে এরা বেশি গেইন করতো। সবাই যে ভাষায় কথা বললো সবগুলা যদি আপনি মিলান, একটা ফুলের মালা হবে, বিনি সুতার মালা, একই সুরে গাথা। সবাই ভাষণের মূল কথা যেটা, সবাই ভাষণের মধ্যেই বুঝা গেছে, সবাই জুলাই গণ অভ্যুত্থানকে বুকে ধারণ করে। আগে সংস্কার, আগে বিচার, আগে সংবিধানের রদবদল, তারপরে নির্বাচন। আমি অবাক হয়েছি যে তিনি চাইলেই পিছনে ওয়েটিং জোনে ওয়েট করতে পারতেন, কিন্তু আমি দেখেছি মঞ্চে এসেছেন তিনি 2টার সমাবেশ 2টারও আগেই, মানে আমাদের গেস্ট যারা ওখানে উপস্থিত হয়েছে তার চাইতে অনেক আগে তিনি উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছেন যে তিনি সময়ানুবর্তিতা রক্ষা করেন। তিনি এখানের একজন অতিথি নয়, বরং এটা তার বাড়ি। সবাইকে তিনি দাওয়াত দিয়ে এনেছেন, তাই তিনি সবার সামনে সর্বাগ্রে উপস্থিত হয়েছেন। বাংলাদেশের ইতিহাসে আজ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশের অন্যতম সেকেন্ড লার্জেস্ট পার্টি বাংলাদেশ জামাত ইসলামী। যে জামাত ইসলামী আজকে ঢাকার ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশ, লোক সমাগম এবং রাজনৈতিক সমাবেশ, সুশৃঙ্খল সুন্দর পদ্ধতির একটি সমাবেশ সমাপ্তি করেছে আজকের। সেজন্য সারা দেশের সকল জনগণকে জানাই আন্তরিক ধন্যবাদ, আগত সকল ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং আজকের এই আয়োজন বাস্তবায়ন করতে গিয়ে যারা কষ্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। শুরুতেই যে ইনফরমেশনটি শেয়ার করতে চাই সেটা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান সাহেব, যিনি জামাতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। ওনার একটি ভিডিও আপনারা দেখেছেন যে বক্তব্য রাখা অবস্থায় তিনি পড়ে গিয়েছিলেন, লুটে পড়েছিলেন। 2বার ট্রাই করেছেন, 2বারই পড়ে গিয়েছেন। পরবর্তীতে তিনি তার ঐকান্তিক প্রচেষ্টায় আল্লাহর রহমতে তিনি বক্তব্য রেখেছেন। বসে বসে সেটা আরও বেশি জনগণকে আন্দোলিত করেছে, উদ্বুদ্ধ করেছে যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনি অসুস্থ অবস্থায়ও জাতিকে ছেড়ে যাননি, মঞ্চ থেকে পালিয়ে যাননি, কিংবা অসুস্থ অবস্থায়ও চিকিৎসার কথা না ভেবে তিনি সেখানে বক্তব্য রেখে গিয়েছেন। আমি সেজন্য দেশবাসীর পাশাপাশি আমার ব্যক্তিগত তরফ থেকেও তার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। এমন নেতাই হওয়া দরকার যেই নেতা তার কর্মী ছেড়ে যায় না, যেই নেতা তার শ্বাস প্রশ্বাস শেষ জীবনে শেষ সময় পর্যন্ত জনকল্যাণে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেন। তার আপডেট হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে তার সাথে হসপিটালে গিয়ে দেখা করে এসেছি। আলহামদুলিল্লাহ তিনি এখন সুস্থ, তবে তার চিকিৎসার প্রয়োজন রয়েছে। ডাক্তার তাকে সুস্থ থাকলেও হসপিটাল থেকে রিলিজ দেওয়ার পক্ষে নয়, তাকে আরও হয়তো বেশ কিছু দিন কিংবা সময় তাকে হসপিটালেই থাকতে হবে, নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন এই ধরনের সভা সমাবেশে সাধারণত প্রধান অতিথি যারা থাকেন তারা সর্বশেষ আগমন করেন। সভাপতি কিংবা প্রধান অতিথি তারা শেষে এসে চমক লাগিয়ে বক্তব্য দেন। এটা দোষের তেমন কোনো বিষয় নয়, এজন্যই নয় যে তাদের বক্তব্যটার মূল উদ্দেশ্য থাকে জনগণ তাদের জন্য অপেক্ষায় থাকে, তারা সেখানে সেই পর্যন্ত সুস্থ শরীরে এসে বক্তব্য দিবেন, এটাই স্বাভাবিক। সমস্যাটা হচ্ছে জামাত ইসলামের আমির, তিনি যেমন একজন আমির, তিনি মনে হচ্ছে একজন কর্মী। তিনি যেমন সাধারণ অন্যান্য নকুনরা কিংবা তাদের যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যেভাবে কাজ করছেন, মনে হচ্ছে উনি তার চাইতে আরও শতগুণ বেশি কাজ দিনরাত 24 ঘন্টা করছেন। এ কারণেই আমার মনে হয় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। রোদ বৃষ্টি উপেক্ষা করে তারপরে তার শারীরিক এই বয়স্ক অবস্থায়ও তিনি হয়তো নির্ঘুম কাটিয়েছেন। সময়গুলো এভাবে পার করার কারণে আজকে পর্যাপ্ত পরিমাণ সুস্থ তা তিনি বোধ করতে পারেননি, এবং আজকে দেখেছেন হয়তো প্যান্ডেলের ভিতরেও সেই রকম ভাবসা গরম ছিল, সেখানে তিনি অসুস্থ হয়েছেন। কিন্তু আমি অবাক হয়েছি যে তিনি চাইলেই পিছনে ওয়েটিং জোনে ওয়েট করতে পারতেন, কিন্তু আমি দেখেছি মঞ্চে এসেছেন তিনি 2টার সমাবেশ 2টারও আগেই, মানে আমাদের গেস্ট যারা ওখানে উপস্থিত হয়েছে তার চাইতে অনেক আগে তিনি উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছেন যে তিনি সময়ানুবর্তিতা রক্ষা করেন। তিনি এখানের একজন অতিথি নয়, বরং এটা তার বাড়ি। সবাইকে তিনি দাওয়াত দিয়ে এনেছেন, তাই তিনি সবার সামনে সর্বাগ্রে উপস্থিত হয়েছেন। এ কারণেই আজকে তার এই বক্তব্যের সময় আমার কাছে মনে হয়েছে এই
যে বর্তমান শারীরিক অবস্থাটা তৈরি হয়েছে, এটা তার এই অক্লান্ত পরিশ্রমের কারণেই। তারপরেও তিনি জাতির মডেল হয়ে থাকলেন, দেশবাসীর কাছে একটি আদর্শের প্রতিচ্ছবি হয়ে থাকলেন। এটা অবশ্যই যুব সমাজ সহ আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অবশ্যই একটা অনুকরণীয় দিক হিসেবে থাকবে। তিনি বর্তমানে সম্পূর্ণভাবে নিরাপদ আছেন ইনশাআল্লাহ। সকল মানুষের দোয়া প্রত্যাশা করি এর মতো একজন ব্যক্তি আমাদের মুরব্বী হারা আমরা যাতে না হই। সে যে দলের হোক, যে মতের হোক, যে আদর্শের হোক, একজন বাংলাদেশের জাতীয় বীর এবং নেতা শূন্য হওয়াটা দেশের জন্য যেমন ক্ষতিকর, রাজনীতির জন্য চরম একটি দুশ্চিন্তার কারণ হতে পারত। কিন্তু আল্লাহ পাক তার দীর্ঘ হায়াত রেখেছেন বিধায় তিনি স্টেজে যে অবস্থায় পড়ে গিয়েছেন তাতে মানুষের হাত ভাঙতে পারে, পাও ভাঙতে পারে, মেরুদণ্ডের ক্ষতি হতে পারে, ব্রেইনের ক্ষতি হতে পারে, সবকিছু উপেক্ষা করেও আল্লাহ পাক তাকে যে হেফাজত করেছেন, এটা আমি মনে করি সারা বাংলাদেশের মানুষের দোয়া এবং ভালোবাসার কারণে। তো দেশ বিদেশ থেকে যারা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আছেন, আপনাদের জন্য সেজন্য তার নিউজটি আমি এই ক্ষুদ্র মানুষটি সর্বাগ্রে লাইভে জানিয়ে দিলাম যে আল্লাহ পাক তাকে এখন পর্যন্ত সহি সালামতে রেখেছেন, হসপিটালেই আছেন, হয়তো আরো কিছু দিন বা সময় তিনি সেখানে থাকবেন এবং আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুক, সেজন্য আপনাদের সকলের দোয়া প্রত্যাশা করছি, কামনা করছি। দ্বিতীয় যে বিষয়টি বলতে চাই, আজকের জামাতের আপনারা জানেন আমি যখন যে সভা সমাবেশ কিংবা প্রোগ্রামে যাই, আসার পরে একটি সামারি দেওয়ার চেষ্টা করি যে আসলে সেখান থেকে আমাদের শেখার কি আছে। আজকের জামাত ইসলামের ভাইয়েরা যে শিক্ষা বাংলাদেশকে দিলেন, জাতিকে দিলেন, এটা অবশ্যই রাজনীতিতে নতুন একটি দিগন্ত স্থাপন করবে। কোনো হুড়হুল্লোড় নেই, বক্তাদের মধ্যে কোনো কারাকারি নেই, টাইমিং নিয়ে কেউ কোনো অতিরঞ্জিত বাড়াবাড়ি নেই। যাকে যতটুকু সময় দেওয়া হয়েছে সে ততটুকু সময়ের মধ্যে বক্তব্য দিচ্ছেন। কেন্দ্রের যত বড় নেতা, তারপরেও তার টাইম শেষ হয়ে গেলে তাকে পিছন থেকে গিয়ে ওই দলেরই ক্ষুদ্র নেতা গিয়ে, উপস্থাপক গিয়ে বলছেন আপনার টাইম শেষ, সময় সংক্ষিপ্ত করতে হবে। ভয়ে দ্বিধাহীনভাবে এভাবে যে কাজ পরিচালনা করতে পারছেন, এটা একটি আদর্শ সংগঠনের রূপরেখা ছাড়া অন্য কোথাও সম্ভব বলে আমি মনে করি না। এই মঞ্চ সজ্জিত, ঢাকা শহরের প্রত্যেকটি অলি গলি সজ্জিত, কি দিয়ে সজ্জিত? লোক দিয়ে সজ্জিত, যেটা আমাকে আনন্দিত করেছে, উল্লাসিত করেছে, আবেগতাড়িত করেছে। আজকের ঢাকার এমন কোনো রাজপথ ছিল না যেখানে তাদের দলীয় মিছিল হয়নি কিংবা তাদের দেশ নিয়ে ভাবনার স্লোগান হয়নি। রোডঘাট কোথাও কোনো মানুষের ভিতরে অস্বস্তির কোনো জিনিস আমি দেখতে পাইনি। মনে হয় যেন জনগণ অপেক্ষা করছিল এরকম একটা দিনের, যেদিন তারা সবাইকে ওয়েলকাম জানাবে। ঢাকাবাসীকেও আমি সেজন্য ধন্যবাদ জানাই, কারণ তারা সেই জায়গায়ও আজকের যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে এত বড় সমাবেশকে সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য। দেখেছেন সমাবেশ শেষ হওয়ার সাথে সাথে শৃঙ্খলা বাহিনীর তাদের যারা লোক রয়েছে তারা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন পর্যন্ত করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা করছে, তাদের জাতীয় পর্যায়ের নেতারা সেই পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করছেন। কি সুন্দর দৃশ্য! তাদের মাইক, শ্বাস সজ্জা, তাদের মানুষের আগমন, তাদের প্রত্যেকটি কার্যক্রম, গেট থেকে শুরু করে ম্যানেজমেন্ট থেকে শুরু করে কোন অংশ রেখে কোন অংশ বলবো। সরদি উদ্যান আগে ছিল রেসকোর্স ময়দান, রেস হইতো, এখানে জুয়া খেলা হইতো। জুয়া বলতে কি জানেন? পাকিস্তান আমলে এখানে ঘোড়ার রেস হইতো। এটা চারিদিকে না কাঠের বাউন্ডারি ছিল, দুই সাইডে। এই সাইডের লোকজন দাঁড়াইতো, কোন ঘোড়া আগে যাবে ওর উপরে জুয়া খেলা হইতো ওই টাইমে। পরে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই জায়গায় আজকে যে মহাসমাবেশটা দেখলেন আপনারা, এত মানুষ আগে দেখছেন? হ্যাঁ দেখছি আমরা 7ই মার্চের ভাষণে। কিন্তু 7ই মার্চের ভাষণে এই রেসকোর্স ময়দানের ভিতরে যতটুকু জায়গা, এর মধ্যেই মানুষ ছিল, আর চারিদিকে ছিল আর্মির গাড়ি। আমি নিজে গেছি আমার মামার সাথে, ছোট ছিলাম। আর আজকে যে সমাবেশ দেখলেন, এটা আপনারা নিজেরাই চিন্তা করেন 7ই মার্চের চেয়ে অনেক বেশি কিনা। আপনারা নিজেরা একবার ভাইবা দেখেন, এভাবে ভাবতে পারেন। রেসকোর্স ময়দানের ভিতরে জনগণ ছিল 7ই মার্চের ভাষণ শোনার জন্য, মঞ্চ ছিল ওই বট গাছের নিচে। আর আজকের যে সমাবেশ হয়েছে সেটা কিন্তু ওই মাঠ ছাড়াইয়া, ঢাকা ইউনিভার্সিটি ছাড়াইয়া ওদিকে নিউ মার্কেট চলে গেছে, এদিকে চলে আসছে ওই যে বাংলা মোটর, ওদিকে রমনা পার্কের ভিতরে ঢুকে গেছে। রমনা পার্কের ভিতরে কিন্তু ভাবেন ব্যাপারটা, আপনি যদি পাখির চোখে দেখেন তাইলে বুঝতে পারবেন কত মানুষ হয়েছে। আমার তো মনে হয় এটা নতুন ইতিহাস লেখা হয়ে গেল আজকে। এটা একটা ইতিহাস। আমার তো মনে হয় জামাতে ইসলাম জন্মের পর থেকে এত বড় আয়োজন আগে করতে পারে নাই। এটাই সবচেয়ে বড় আয়োজন। আমি খুব মনোযোগ দিয়ে দেখতেছিলাম, অনেক কৌতূহল ছিল আমার, অনেকে ভাষণ দিতেছিল। তবে একটা মজার ব্যাপার কি জানেন? প্রত্যেকের ভাষণের মধ্যেই কিন্তু একটা ব্যালেন্স ছিল। যদি ওনাদেরকে সময় মাইপা দিছে 2 মিনিট 3 মিনিট, কাউকে 5 মিনিট, ওই সময়ের মধ্যে সবাই যে ভাষায় কথা বললো সবগুলা যদি আপনি মিলান, একটা ফুলের মালা হবে, বিনি সুতার মালা, একই সুরে গাথা। সবাই ভাষণের মূল কথা যেটা, সবাই ভাষণের মধ্যেই বুঝা গেছে সবাই জুলাই গণ অভ্যুত্থানকে বুকে ধারণ করে। আর ওনাদের বক্তব্যের মধ্যে যে সারমর্মটা ছিল, ওই সারমর্ম বুঝছেন বাতাসে নেচে নেচে যমুনার দিকে যাচ্ছিল, একটা ইউনুস স্যারের দিকে যাচ্ছিল। আমার মনে হয় ওই টাইমে উনি টেলিভিশনের সামনেই ছিলেন। সাথে কি কেউ ছিল? হ্যাঁ থাকতে পারে, আসিফ মাহমুদ আর মাহফুজ আলম, ওই যে মাস্টার মাইন্ড চুপচাপ আছে, কিন্তু ওনারা 3 জন হয়তো দেখতেছিল টেলিভিশনে। কি বলে ওনারা? প্রত্যেকের কথা একই সুর, একই বক্তব্য। আগে সংস্কার, আগে বিচার, আগে সংবিধানের রদ বদল,
তারপরে নির্বাচন। নির্বাচন কোনো অ্যাঙ্গেলেই দেওয়া যাবে না, পিআর সিস্টেমে নির্বাচন হইতে হবে, ভোট বাণিজ্য করতে পারবেন না। এই যে আজকে শরণার্থী উদ্যানে যারা আসছিল প্রত্যেকের ভোটের মূল্যায়ন হবে। আরে একজনটা দেখলাম কি জানেন, এরকম উনি কুজো হয়ে গেছে, উনি সঙ্গে নিয়ে আসছেন কি জানেন, চিরা আর মুড়ি আর পানির বোতল। উনাকে জিজ্ঞেস করতেছিল কেন এখানে খাওয়া দিবে না, না না জামাত ইসলাম তো খাওয়া দেয় না, আসলে কিন্তু দেয় না। আরে উনি ওইভাবে 7 থেকে 8 কিলোমিটার হাইটে আসছে এবং উনি ওই শরণার্থী উদ্যানের দিকে যাচ্ছে। দেখছেন ভালোবাসা মানুষের, নিজের খাবার নিয়ে আসছে। গতকালকে রাত্রে থেকেই তো আসা শুরু, ভোরবেলায় ভাই আমি ঘুম থেকে উঠা প্রথমেই ওইখানে ঢুকছি, আমি সার্চ দিছি যে শরণার্থী উদ্যানের খবর কি। ভাই লোকে লোকারণ্য, 8টার দিকে তো ভাই সবাই চলে আসছে। এর মধ্যে নেতারা আসতে শুরু করলো একে একে, এর মধ্যে ইসলামিক গান হলো, ইসলামিক বক্তব্য রাখলো যারা জুনিয়র, হ্যাঁ নেক্সট যারা নেতা হবে, ওনারা তো নেতা তৈরি করে ভাই, হ্যাঁ নেতা তৈরি করে, তাদের বক্তব্য শুনতেছিলাম, ইসলামিক গান শুনতেছিলাম, গজল শুনতেছিলাম। একটা টাইমে একটু ঘুমায়ও গেছি, হট করে ঘুমটা ভাঙছে, কারণ আমার তো মোবাইল চলতেছে বুঝছেন, কার গলার আওয়াজ, ডাক্তার শফিকুর রহমান, হ্যাঁ যার জন্য আমি অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছিলাম। তখন কিন্তু পরন্ত বিকাল, উনি যে বলতেছিলেন না যে আমি বক্তব্য বেশি বড় করব না, একটু পরে মাগরিবের নামাজ, ওই টাইমে আমার ঘুম ভাঙছে। তাড়াতাড়ি ওইটা বসে দেখতেছি উনি কথা বলতেছে, শুনতেছি কি বলতে চায়। এর আগে অনেক নেতাই তো অনেক কথা বলে গেল, ওনাদের মনের কথাগুলাই কিন্তু আবার উনি গুছাইয়া বলতেছে। এবং উনি নিজে বলছে এতক্ষণ যাদের বক্তব্য আপনারা শুনলেন ওগুলো সবই আমার মনের কথা, হ্যাঁ উনি নিজেই বলতেছিলেন। তারপর ওনার বক্তব্য শুনতেছি মনোযোগ দিয়া, আমি তো জানি কি বলবে। ভাই ব্রাদার আপনাদেরকে অনেক আগে থেকে বলে আসতেছি না যে ইসলামিক মাইন্ডের যারা আছে সবাই এক জায়গায় চলে আসবে, এই এনসিপি একা কিছু না, কি ওনাদের সঙ্গে আছে মুরব্বীরা, আর মুরব্বীরা যা বলে বুদ্ধিমানরা সেভাবেই চলে, সেই বুদ্ধিমানরা ওইভাবেই চলতেছে। যাই হোক ওনার বক্তব্য শুনতে শুনতে একটা জায়গায় এসে আমার কেন জানি মনে হলো উনি কি সুস্থ, কারণ একদম উনি অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার আগের মুহূর্ত, মানে 2 থেকে 4 সেকেন্ড আগে আমার কেন জানি মনে হলো উনি কি সুস্থ, ওর মধ্যে কিন্তু দেখলাম উনি পড়ে গেল। ভাই বুকের এই জায়গাটা ধাক্কা লাগছে আমার। বিশ্বাস করেন আমি আমার চোখের সামনে আমার বাবার মৃত্যু দেখছি, আমি আমার চোখের সামনে আমার রোজির মৃত্যু দেখছি, আমার এতটা ধাক্কা লাগে নাই ভাই, কারণ ওরা অসুস্থ ছিল। আমার বাবার ক্যান্সার ছিল, জানতাম যে উনি মারা যাবেন, রোজিও সেম কিডনি পেশেন্ট ছিল, জানতাম যে একটা টাইমে পৃথিবী ছেড়ে চলে যাবে, মানসিকভাবে প্রস্তুতি ছিল, যার জন্য এত বড় ধাক্কা লাগে নাই। আজকে তো ওই প্রস্তুতি ছিল না ভাই, একজন সুস্থ মানুষ আর উনি যে হাঁটে ভাই ভালো লাগে, দেখতে ভালো লাগে, এই বয়সে যেভাবে কথা বলে যেভাবে হাঁটে, আর উনার একজন ভক্ত আমি, এটা তো আপনাদেরকে আগেই বলছি। ওই টাইমে ভাই বুকটার মধ্যে যা লাগছে না, হায় হায় শেষ হয়ে গেল কিনা সব স্বপ্ন। কারণ কি জানেন, এই জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে যারা আছে তাদের অভিভাবককে, তাদের অভিভাবক তো উনি, হ্যাঁ উনি অভিভাবক এই মুহূর্তে, ওদের দায়িত্ব তো কেউ নিতে চায় না, উনি নিছেন, উনি নিছেন। আরেকজন আছে ওনাদের দায়িত্ব নিয়ে বসে আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি তো বসে আছেন, কি করবে উনি তো নিরুপায়, কারণ 2টা ভাগ হয়ে গেছে। জুলাই গণ অভ্যুত্থানকে একটা ভাগ বলে এটা একটা আবেগ, আরেকটা ভাগ বলে না এটা তো আবেগ না, এটা আগুন। আর ওই আগুনটাই বুকে নিয়ে উনি বক্তব্য দিতে দাঁড়াইছিল। ভাই ওনার আগুন ঝরা বক্তব্যটা শুনতে পারি নাই কেন জানেন, উপরওয়ালা ওনার শরীরটাকে ওনার সঙ্গ দেয় নাই, একটুখানি বিট্রে করছে শরীরটা। তারপরে উনি বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমার মৃত্যু যখন লেখা আছে তার 1 সেকেন্ড আগেও আমি মরবো না। আবার উনি ওইটা দাঁড়ায় গেছে, দেখছেন দাঁড়া থেকে বক্তব্য রাখতে রাখতে আবার কিন্তু উনি 50 সেকেন্ডের মধ্যে আবার পয়রা যাইতেছিল, সবাই ধইরা ফেলছে। এর মধ্যে একজন আইসা মাইকে ঘোষণা দিল ডাক্তার সাহেব এখন আর কোনো বক্তব্য রাখবে না। ডাক্তার সাহেবকে অন্য ডাক্তাররা না করছে আর কোনো বক্তব্য রাখা যাবে না, উনার শরীর ভালো না। ওই টাইমে উনার গলার আওয়াজ শোনা যায় বুঝছেন, বলতেছে না আমি বক্তব্য দিব, কিন্তু উনি দাঁড়াইতে পারতেছে না। ওই মাইক নিচে নামানো হয়েছে, ওই মাইক নিচে নামায়া বৈশা উনি বক্তব্য রাখছে। বক্তব্যের মূল কথা, আরেকটা লড়াই করতে হবে দুর্নীতির বিরুদ্ধে। প্রথম লড়াইটা হয়ে গেছে জুলাইতে এক দানবীর সাথে, আর দ্বিতীয় লড়াইটা করতে হবে দুর্নীতির বিরুদ্ধে। এই দেশটাকে দুর্নীতি মুক্ত করতে হবে এবং উনি ওয়াদা করছে আমরা যদি জনগণকে সঙ্গে নিয়ে ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ করব। আমাদের এমপিরা আমাদের মন্ত্রীরা কোনো সরকারি ভবন নেবে না, কোনো সরকারি গাড়ি ব্যবহার করবে না, কোন রকম ক্যাশ টাকা লেনদেন করবে না, কোনো এমপি মিনিস্টার তাদেরকে টাকাই ছুঁয়ে দেওয়া হবে না, এমন একটা দেশ আমরা গড়তে চাই। উনার কিন্তু শরীরটা ওনার সঙ্গ দিচ্ছিল না। তারপরে জানেন বুঝছে ইমানের জোর আর সামনে কত বড় দায়িত্ব, সারা বাংলাদেশ থেকে কত মানুষ আসছে, ওই দায়িত্ববোধ থেকে ওই শরীরের সাথে যুদ্ধ কইরা নিজেই বলতেছে আমার আফসোস আমি জুলাইয়ের একজন শহীদ হইতে পারি নাই। উনার আফসোস এটা চিন্তা করছেন কতটা বুকের লালন করে। চিন্তা করেন ভাই একটা মানুষকে ডাক্তাররা না করতেছে, এদিকটা প্রেশার মাপতেছে, এদিকটা ইঞ্জেকশন নিয়ে দাঁড়ায় রয়েছে, ওষুধ নিয়ে দাঁড়ায় রয়েছে, উনি কিন্তু হার মানতেছে না। একটা টাইমে কিন্তু ধমক দিছে, এই তোমরা বসো, কখনো ওনাকে দেখি নাই মঞ্চে কাউকে ধমক দিতে, তখন ধমক দিছে। চিন্তা করেন কতটা পাওয়ার, এটা ইমানের জোর লাগে, ইমানের জোর লাগে। সৎ মানুষ ভাই, সৎ মানুষ। আপনারা নিজেরাই বলেন, হ্যাঁ
আপনারা বলেন তো, আমার এখানে কমেন্ট করবেন, জামাতে ইসলামের কি কি দোষ আছে একটু বইলা যাবেন।